হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বড়পুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা লুসেন্ট ফিজিক্সের যে সিরিজটা শুরু করেছিলাম সেখানে আমরা সাউন্ড ওয়েভ অবধি পড়েছিলাম এবং সাউন্ড ওয়েভের ফার্স্ট ক্লাসটা আমরা করেছিলাম। আজ যেটা করাবো সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা, ঠিক আছে? তো আমরা কোথায় শেষ করেছিলাম? ওখানে করেছিলাম হচ্ছে সাউন্ডের ক্যারেক্টারিস্টিক বা সাউন্ডের বৈশিষ্ট্যগুলোতে আমরা শেষ করেছিলাম। সেখানে প্রথম বৈশিষ্ট্য অর্থাৎ ইন্টেন্সিটিটা আমরা পড়াশোনা করেছি, তাই না? ইন্টেন্সিটি, সাউন্ড কতটা ইন্টেন্স, যারা দেখোনি একবার দেখে নেবে, খুব ইজি জিনিস। আজকে 2 নাম্বার বৈশিষ্ট্য অর্থাৎ পিচ থেকে আমরা পড়বো, ঠিক আছে? পিচ জিনিসটা কি এটা পড়ার আগে একবার জিনিসটা জেনে নাও। তোমরা সবাই জানো হাই পিচ গান তোমরা অনেকেই শোনো, ঠিক আছে? ইয়াং বয়সে একটু বেশি ভালো লাগে। যেমন আমাদের এখানে দেখো রূপম ইসলামের ছবি আমি লাগিয়েছি, সেখানে কি গান গায় তিনি? 1 লাখ ঘর আমার দেশ, তাই না? যখন গান গায় এরকম গলার শিরাটিরা সব ফুলে ওঠে। সাড্ডা হাগ এথে রাগ, রণবীর কাপুর সেই মানে আমাদের একটা সিনেমায় ছিল, তাই না? কি সিনেমায় ছিল বেশ, নামটা আমি ভুলে যাচ্ছি, যাই হোক। তো ওই যে মানে সিনেমা দেখবে গান টান যখন গায়ে গলা টলা যেন ফুলে যাচ্ছে, তার মানে কি এগুলো খুব হাই পিচে গান, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? তারপর হচ্ছে লো পিচে গান। লো পিচে গান হচ্ছে এই দেখো লোপামুদ্রা দেবী যারা আছেন, তাই না? আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, এটা তুমি চাইলেও ওইভাবে গাইতে পারবে না, তাই না? চাইলেও তুমি ওইভাবে গাইতে পারবে না। তার কারণ কি? গানের পিচের পার্থক্য আছে। এই পিচটা তাহলে কি হচ্ছে? বলছে পিচ ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ দ্য সাউন্ড। পিচ হচ্ছে শব্দের সেই বৈশিষ্ট্যটা, যে বৈশিষ্ট্যটা কি করে? হুইচ ডিস্টিংগুইশ আ শার্প অর শ্রিল সাউন্ড ফ্রম দ্য গ্রেভ অর ডাল সাউন্ড। মানে কি? মানে পিচ হচ্ছে সেই বৈশিষ্ট্য যেটা কি করে? ডিস্টিংগুইশ করে, মানে পার্থক্য করে কার মধ্যে? শার্প অর্থাৎ তীক্ষ্ণ সাউন্ড ও গ্রেভ মোটা সাউন্ড, এর মধ্যে পার্থক্য যেটা বোঝায়, মানে যার মাধ্যমে মানে যেটা যে হচ্ছে এই পার্থক্যটা আলাদা করে, সেটাই হচ্ছে পিচ। মানে পিচ হচ্ছে সেই বৈশিষ্ট্য যেটা আলাদা করে একটা গম্ভীর গলা আর একটা তীক্ষ্ণ গলার মধ্যে। বোঝা গেল? যেমন লোকে বলে আমার গলা খুব গম্ভীর, তাই না? মানে অনেকটাই গম্ভীর আর কি। সাধারণত ছেলেদের ম্যাক্সিমাম একটু গম্ভীরই হয়, আবার মেয়েদের গলা একটু তীক্ষ্ণ হয়, তাই না? এটা কেন হয়? পিচের জন্য। এবার তোমরা অনেকেই বলবে না এটা তো ফ্রিকোয়েন্সির জন্য হয়, আমরা ছোট থেকে পড়ে আসছি। আরে পিচও তো ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সিরই উপরে। এই প্রশ্নটা ডিরেক্ট চলে আসে, ঠিক আছে? পিচ ডিপেন্ড কার উপরে করে? ফ্রিকোয়েন্সির উপরে। বোঝা গেল? যত হায়ার মানে ফ্রিকোয়েন্সি হবে তারপর কি হবে? তার হায়ার পিচ হবে। ওই জন্যই মেয়েদের দেখো তীক্ষ্ণ হয়। হায়ার ফ্রিকোয়েন্সি হবে, যত বেশি ফ্রিকোয়েন্সি তত বেশি কি হবে? পিচ হবে, ঠিক আছে? এবং গলা কি হবে? গলা হবে শ্রিলার, মানে তীক্ষ্ণ হবে, তাই না? আর কি হচ্ছে? লোয়ার ফ্রিকোয়েন্সি, তখন কি হবে? পিচ লোয়ার হবে। আর তার সাথে কি হবে? তার সাথে দেখো গ্রেভ, মোটা গলা হবে, ভারী গলা হবে, আমার মতো গলা হবে, তাই না? তাহলে পিচ নিয়ে আমরা কি পড়বো? পিচ হচ্ছে কি করে? পিচ হচ্ছে জাস্ট দুটো জিনিস মনে রাখবে, ঠিক আছে? পিচ হচ্ছে কি করে? পিচ হচ্ছে ভারী গলা আর হচ্ছে তীক্ষ্ণ গলার মধ্যে পার্থক্য ডিস্টিংগুইশ করে, মানে পার্থক্যটা করতে পারে। আর কি? আর হচ্ছে যত যার ফ্রিকোয়েন্সি বেশি তত তার পিচ বেশি, যত তার ফ্রিকোয়েন্সি কম তত তার পিচ কম। সোজা কথা। এর সঙ্গে আমি আর একটা জিনিস বলবো যেটা কিন্তু পরীক্ষায় আসে, এখানে দেওয়া নেই। সেখানে এই দেখো পাশে যে আমি ছবিটা এনেছি সেটা দেখো, এইটা দেখো একটা তরঙ্গ। তরঙ্গটা দেখতে পাচ্ছ বেশ কি? এর বিস্তারটা অনেক বেশি। বিস্তার মানে কিছু না, এই ঢেউগুলো অনেক বেশি। দেখো এই বিস্তারটা অনেক বেশি, ঠিক আছে? এইটা মাঝখানের লাইন, সেখান থেকে কতটা বিস্তার হচ্ছে দেখো, এতটা দূরে আসে, তাই না? এই দেখো এত নিচে আবার এত উপরে উঠছে, মানে বিস্তারটা অনেক বেশি, ঠিক আছে? ভালো করে খেয়াল করো তাহলে তরঙ্গ দেখো। আর তার সঙ্গে দেখো, তার সঙ্গে দেখো এক একটা ওয়েভ লেন্থ কি হচ্ছে? ওয়েভ লেন্থ হচ্ছে খুব ছোট্ট, ঠিক আছে? এই একটা ওয়েভ পুরো একটা, এইটাকে একটা ওয়েভ বলে, ঠিক আছে? তাহলে আমি অন্য কালার দিই তাহলে বুঝতে পারবে। এইটাকে একটা ওয়েভ বলে, বুঝতে পারলে? তা হচ্ছে এই একটা ওয়েভ, মানে একটা ওয়েভ দেখো খুব ছোট, আর ফ্রিকোয়েন্সিটা দেখো, ফ্রিকোয়েন্সি খুব হাই, ওয়েভ লেন্থ খুব ছোট, তাহলে সেটা কি হবে? সেটা হাই পিচ হবে। ফ্রিকোয়েন্সি প্রচন্ড হাই, ঠিক আছে, আর ওয়েভ লেন্থ কি? ছোট, তাহলে সেটা হাই পিচ হবে, ঠিক আছে? আর কি বলছে? আর দেখো এর দেখো বিস্তারটা ছোট, মানে ফ্রিকোয়েন্সি কম, এবং কি ওয়েভ লেন্থ দেখো অনেক বড়, সেটা কি হবে? পিচ হবে লো, ঠিক আছে? এটাও জাস্ট একটু মাথায় রেখে দেবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে কোয়ালিটি। নেক্সট হচ্ছে কোয়ালিটি, এটাও আমরা জানি, তাই না? আমি এক্ষুনি যদি আমার মানে ওই যেটাকে বলে হেড়ে গলা আর কি, সেখানে গান গাই, তোমরা কি ফালতু কোয়ালিটি, তাই না? এক্ষুনি অরিজিৎ সিং গাইলে বলবে কি দারুণ কোয়ালিটি। তার মানেটা কি? মানেটা কোয়ালিটি তোমরা এমনিও বোঝো। দেখো তাহলে শব্দের যে দুটো ক্যারেক্টার আমরা অলরেডি পড়লাম, একটা হচ্ছে ইন্টেন্সিটি, মানে আমি কত ইন্টেন্সে গাইছি গানটা, তাই না? ডেফিনেশন আমি আগে দিয়ে দিয়েছি, বা কত ইন্টেন্সে সাউন্ডটা আসছে। আর একটা হচ্ছে পিচ, ঠিক আছে? এইবার কথা হলো, এখানে দেখো আমি লতা মঙ্গেশকরের ছবি এনেছি, একটু ভালো করে আনি। লতা মঙ্গেশকরের এই ছবি আছে, আর তার সঙ্গে দেখো নিচে শ্রেয়া ঘোষাল আছে, দুজনেই লেজেন্ড,
তাই না? একজন তো উপরেটা তো গানের সরস্বতী, তাই না? তো এই লতা মঙ্গেশকরের গান যখন শ্রেয়া ঘোষাল গায়, দেখবে যেমন ভাবে লতা মঙ্গেশকর গান গেয়েছে উনি তেমন ভাবেই গায়, মানে ওনার যা ইন্টেন্সিটি ছিল, যতটা ইন্টেন্স দিয়ে উনি গেয়েছিলেন, শ্রেয়াও ঠিক সেইভাবেই গায়। ইনার যা পিচ, ইনিও সেই পিচটা সেম মেনটেন করে। তারপরেও আমরা গান শুনলে কেন বুঝতে পারি এটা লতা মঙ্গেশকরের গান আর এটা শ্রেয়া ঘোষালের গান? কেন বুঝতে পারি? তার কারণ হচ্ছে এই যে পার্থক্যটা আমরা কেন করতে পারি, কোয়ালিটির পার্থক্য কেন করতে পারি, তার কারণ এই দুটো বৈশিষ্ট্যের পরে যে আরেকটা বৈশিষ্ট্য থেকে যায় সেটা হচ্ছে কোয়ালিটি। সেটা ডিপেন্ড করে টোন, ওভারটোনের উপরে, তাই না? ওভারটোনের উপর ডিপেন্ড করে। তাই জন্যই দেখবে সেম ইন্টেন্সিটি, সেম পিচ, দুজন আলাদা মানুষ গান গাইবে, আমরা বলবো গানটা মানে আলাদা হচ্ছে, কোয়ালিটি আলাদা হচ্ছে, তাই না? ভেবে দেখো না, অরিজিৎ সিং যে ইন্টেন্সিটিতে গান গাইছে, যে পিচ নিয়ে গান গাইছে, তুমিও সেম পিচ সেম ইন্টেন্সিটিতে গান গাও, দুটো কি হবে একসঙ্গে? একই গান হবে? তাহলে তো অরিজিৎ সিং এর গান কেউ শুনবে না। কেন হবে না? তার কারণ এখানে ওভারটোনের বিভিন্ন জিনিসের পার্থক্য আছে। মেন কারণ হচ্ছে ওভারটোন। এবার চলো ডেফিনেশনটা পড়ে নিই। বলছে কোয়ালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ দ্য সাউন্ড, মানে কোয়ালিটি হচ্ছে সাউন্ডের সেই ক্যারেক্টারিস্টিক, মানে কোয়ালিটির বাংলা হচ্ছে গুণমান। ঠিক আছে, যারা বাংলাটা জানতে চাও লিখে দিয়েছি। কোয়ালিটি হচ্ছে কি ক্যারেক্টার, মানে সেইটা হচ্ছে সেই বৈশিষ্ট্য শব্দের যেটা কি করছে, হুইচ enables us to distinguish between sound produced by two sources having same intensity and pitch, মানে যেটা আমাদের কি করছে, যেটা আমাদের এনেবল করছে কিসের জন্য, ডিস্টিংগুইশ করার জন্য, মানে যেটা আমাদের পার্থক্য মানে নির্ধারণ করতে সাহায্য করছে, সেটা কি করবে, বিটুইন কার কার মধ্যে, দুটো সাউন্ড। ঠিক আছে, বিটুইন দুটো সাউন্ড যাদের ইন্টেন্সিটি সেম, পিচ সেম। ঠিক আছে, মানে দুটো সাউন্ডের মধ্যে যে হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারছে, পার্থক্য করতে পারছে যে বৈশিষ্ট্যটা, এবং সেই দুটো সাউন্ডের কি হচ্ছে, ইন্টেন্সিটি এবং পিচ সেম, মানে ওই যে মানে ক্যারেক্টার, ওই যে বৈশিষ্ট্য, তারপরে পার্থক্য করতে পারছে, সেই বৈশিষ্ট্যটাই কি হচ্ছে, কোয়ালিটি। ঠিক আছে, এইবার বলছে কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে, কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে, কোয়ালিটি ওভারটোনের তিনটে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ওভারটোন, ফ্রিকোয়েন্সি অফ ওভারটোন অ্যান্ড রিলেটিভ ইন্টেন্সিটি অফ ওভারটোন। বোঝাতে পারলাম? আবার একবার বলে দিচ্ছি, নাম্বার অফ ওভারটোনস, ফ্রিকোয়েন্সি অফ ওভারটোন অ্যান্ড হচ্ছে রিলেটিভ ইন্টেন্সিটি অফ দ্য ওভারটোন। নাম্বার মানে সংখ্যা, ফ্রিকোয়েন্সি মানে তোমরা সবাই জানো, আর রিলেটিভ ইন্টেন্সিটি মানেও তোমরা আগে পড়েছো ইন্টেন্সিটি কি। ঠিক আছে, এইবার তোমাদের আমি বলে দিই কোয়ালিটি, এটা মনে রাখার একটা মানে এই যে কার কার উপর ডিপেন্ড করে অনেকে ভুলে যায়। ঠিক আছে, টোন আর ওভারটোন এটা সবাই জানে যে প্রথমটা হয় মানে মূল সুর, তারপরে সব উপসুর উপসুর এইসব বলে বাংলায়, তাই না? একটা টোন হয়, একটা ওভারটোন হয়, আমরা সবাই জানি ওভারটোনের উপর সবকিছু সবসময় ডিপেন্ড করে। সুতরাং নাম্বার অফ ওভারটোনটা ঠিক আছে। আর এই ফ্রিকোয়েন্সি আর রিলেটিভ ইন্টেন্সিটি, আগেরটাই তো কি ছিল, এক নম্বর বৈশিষ্ট্য ছিল ইন্টেন্সিটি, আর দু নম্বরটা পিচ। পিচ মানে ফ্রিকোয়েন্সির কাছাকাছি। সুতরাং এইভাবে মনে রেখে দেবে যে কোয়ালিটি তিনটের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে নাম্বার অফ ওভারটোন, প্রথম বৈশিষ্ট্য কি ছিল, ইন্টেন্সিটি। সুতরাং এখানে একটু পার্থক্য করে বলে দেবে রিলেটিভ ইন্টেন্সিটি, আর তারপরে কি করবে, তারপর মানে লাস্ট বলে দেবে পিচ, না বলে একটু বলে দেবে ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলে? এই হচ্ছে গল্প। যাই হোক, নেক্সট কি আসছে, ইকো। ইকো আমরা সবাই জানি, তাই না? বিশেষ করে পাহাড়ে ঘুরতে গেলে সিঙ্গেল ছেলেরা পাহাড়ের খাদে দাঁড়িয়ে জোরে চিৎকার করে দেয় আই লাভ ইউ, তাই না? উল্টো দিক থেকেও রিপ্লাই আসে ওই জন্য আই লাভ ইউ, কারণ এমনি তো বললে হয়তো কেউ বলবে না, বাজারে ফাজারে বললে মারধর খেয়ে যাবে, পাহাড়ে বললে মোটামুটি এটা ভেবে নেওয়া যায় যে উল্টো দিক দিয়ে কেউ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি নিজের গলাটাই ফিরে আসছে, আমরা সবাই জানি, তাই না? এটাকেই বলা হয় ইকো। ঠিক আছে, এই যে ইকো, ইকো জিনিসটা কি, তাহলে ইকো হচ্ছে কোথাও থেকে একটা রিফ্লেক্ট হয়ে ফিরে আসা। তাহলে কি হচ্ছে, দ্য সাউন্ড ওয়েভ রিসিভ আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম এ হাই টাওয়ার অর মাউন্টেন্স ইজ কল্ড ইকো। মানে কি, মানে তুমি এখান থেকে কথা বলছো, ধরো এটা তুমি এখান থেকে কথা বলছো, সেটা কি হচ্ছে, দূরে যাচ্ছে কথাটা, কোনো একটা হাই টাওয়ার হতে পারে বা মাউন্টেন পাহাড় হতে পারে, সেখানে গিয়ে কথাটা লেগে আবার ফিরে এসে তুমি আরেকবার শুনতে পাচ্ছ, এটাই হচ্ছে ইকো, তাই না? এবং এই যে ইকো শুধুমাত্র পাহাড় বা টাওয়ার এই সমস্ত জায়গায় শোনা যাবে তা নয়, তোমরা নিজেরাও জানে একটু বড় হলঘর হলেই কিন্তু কথা ইকো হয়। একটু বড় হলঘর, একদম ছোট হলঘরে হবে না, মানে একদম ছোট, যেমন আমার ঘরে কথা বলছি কোনো ইকো হচ্ছে না। তার কারণ কি, তার কারণ আমার ঘর ছোট। বুঝতে পারলে? ইকো হতে গেলে লাগবে তোমার একটু বড় ঘর। ঠিক আছে,
কত বড় ঘর? মোটামুটি তুমি এই 17 মিটার মতো, ঠিক আছে, 17 মিটার মতো লম্বা হতে হবে, কিংবা টু বি এক্সাক্ট 16.6 মিটার যদি তোমার লম্বা হয়, 16.6 মিটার, 16.6 মিটার লম্বা হলেই সেটা ইকো হবে। সেই ঘরে তুমি এক মাথা থেকে কথা বলবে, কথা ইকো হয়ে আবার ফিরে আসবে। তোমরা জানো এটা, স্কুল টুলে আমরা যখন হল ঘরে থাকতাম, একা থাকলে কথা বললেই যেন কথাটা ইকো হচ্ছে, তাই না? আচ্ছা, কেন এই ডিস্টেন্সটাই, কেন অন্য ডিস্টেন্স নয় কেন? তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে কোনো সাউন্ড ধরো আমাদের কানে এসছে, আর একটা তার পরের যে সাউন্ডটা আসবে, এই দুটো সাউন্ডের মধ্যে মোটামুটি 1/10 সেকেন্ডের ব্যবধান হতে হবে, তারপরে আমরা কিন্তু দুটো সাউন্ড শুনতে পাই। ধরো একটা সাউন্ড এলো, তার সাথে সঙ্গে সঙ্গে আরেকটা সাউন্ড এলো, একদম সাথে এলো, আমরা শুনতে পাবো না একটা সাউন্ড। কিন্তু একটা সাউন্ড, এই যে আমি কথা বলছি, আমার প্রত্যেকটা কথার মাঝখানে মিনিমাম 1-10 সেকেন্ড গ্যাপ আছে, তাই জন্য আমার প্রত্যেকটা কথা তুমি শুনতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো, আমি একটা ছোট অঙ্ক করি। শব্দের বেগ কত জানি আমরা? শব্দের বেগ জানি 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা কি শব্দের বেগ? এইবার আমি কি বললাম? আমি বললাম যে সাউন্ড, দুটো সাউন্ড শোনার জন্য, পরপর শোনার জন্য কি হচ্ছে, কত গ্যাপ কত থাকা উচিত? 1/10 সেকেন্ড। মানে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু 1/10 সেকেন্ড, তাই না? এবার ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড বা ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম করলে কত হচ্ছে? 332, এটা হয়ে গেল স্পিড, আর টাইম কত? 1/10। তাহলে এখান থেকে কত হচ্ছে? 33.2 মিটার, ঠিক আছে? এইবারে কোথাও ইকো হতে গেলে কি হয়? কোথাও ইকো হতে গেলে, আমি এখান থেকে কথা বলছি, ইকো তো রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে, মানে যতটা পথ গেছে ততটা পথ আবার ফিরে আসবে, তারপরেই তো আমার কান শুনতে পাবে। তার মানে কি? তার মানে এইটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16 দুগুণে 32, পয়েন্ট নেব, তারপর ওটা কত হয়ে যাচ্ছে? তাহলে 6 দুগুণে 12, মানে 16.6 মিটার। দেখো এলো, যে মিনিমাম ডিস্টেন্স যে 16.6 মিটার থাকে সেটা এলো, অঙ্ক করেই বের করেছে ওরা, বুঝতে পারলে? এটা অনেকে ভুলে যাও, তাই জন্য আমি অঙ্ক করে বের করলাম। এবার যারা বুঝতে পারছো না তারা ডিরেক্ট মুখস্থ করে নেবে, সোজা কথা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাহলে আমি ইকোটা একবার পুরো, মানে আমি ইকোটা পড়ে দিয়েছি, তারপরে জিনিসগুলো আমি ব্যাখ্যা করে দিই। বলছে টু হিয়ার ইকো, আমাদের ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন অবজারভার অ্যান্ড দ্য রিফ্লেক্টর, মানে যে অবজারভার, মানে যে ইকোটা শুনবে, আর যেখানে হচ্ছে জিনিসটা রিফ্লেক্ট হচ্ছে, এদের মধ্যে গ্যাপ কত থাকবে? এদের মধ্যে গ্যাপ থাকবে হচ্ছে তোমার 16.5 মিটার। হলো। আর কি? দ্য পারসিস্টেন্স অফ এয়ার, ঠিক আছে? পারসিস্টেন্স মানে স্থায়িত্ব, কোন শব্দ কানে কতক্ষণ স্থায়ী থেকে যাবে, বা সোজা কথা দুটো শব্দের মধ্যে, ঠিক আছে, মানে কত সেকেন্ডের পার্থক্য হতে হবে তারপর আমি দুটো শব্দ মানে ঠিকঠাক ভাবে শুনতে পাবো, সেটা কত? সেটা হচ্ছে 1/10 সেকেন্ড, যেটার মাধ্যমে আমি অঙ্ক করে দিলাম, ঠিক আছে? আর কি আছে? আর আছে হচ্ছে তোমার রিফ্রাকশন। দেখো, রিফ্রাকশন অফ সাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো এই টার্মগুলো জানলেই পরীক্ষায় করতে পারবে, না জানলেই মুশকিল। রিফ্রাকশন অফ দ্য সাউন্ড কি বলছে? বলছে ডিউ টু রিফ্রাকশন অফ দ্য সাউন্ড, মানে কি জানো? বেন্ডিং অফ সাউন্ড, শব্দের বিকিরণ। দেখো আমি এখানে লিখে দিয়েছি বেন্ডিং অফ সাউন্ড, মানে বেন্ডিং মানে বেঁকে যাওয়া, শব্দ বেঁকে যায়, ঠিক আছে? তার সব থেকে বড় এক্সাম্পল কি? বলছে সাউন্ড ইজ হার্ড অ্যাট লঙ্গার ডিস্টেন্স ইন দ্য নাইট, ঠিক আছে, দেন ডে। মানে শব্দ দিনের বেলায় যত দূর থেকে শোনা যায়, রাত্রেবেলায় তার থেকে বেশি দূর থেকে শোনা যায়। তার সব থেকে বড় এক্সাম্পল আমার নিজের বাড়ি। আমার এখান থেকে আমার মানে এই যে স্টেশন আছে, আমরা কিন্তু দিনের বেলায় কোনো রকম কোনো আওয়াজ এখানে আসেই না, কিন্তু রাত্রেবেলায় 1টা-2টোর সময় কিন্তু আমি মানে ট্রেনের হর্নের আওয়াজ পাই। তার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে রাত্রেবেলায় সাউন্ড বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে। এটা কেন হয়? এটা হচ্ছে রিফ্রাকশন। দেখো এইটা হয় সবাই জানি আমরা, রাত্রেবেলা দূর থেকে সাউন্ড আসে, এটা আমরা সবাই জানি হয়, কিন্তু কেন হয় সেটা আমরা জানি না, সেটা কিন্তু জানতে হবে। রিফ্রাকশন পরীক্ষা এরকম ভাবে প্রশ্ন চলে আসবে, একটা পরীক্ষার কোশ্চেনই আমি তুলেছি এখানে, ঠিক আছে? এটা পরীক্ষারই প্রশ্ন, রাত্রে দূরে সাউন্ড শোনা যায় কেন, এরকম ভাবে অপশন দিয়ে দেবে, ঠিক আছে? না জানলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে কি হবে? অপশন বি, রিফ্রাকশন, ঠিক আছে? রিফ্লেকশন কিন্তু নয়, ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করে ইকো কিসের জন্য হয়, ইকো হয় রিফ্লেকশন, রিফ্লেক্ট করে,
বা প্রতিফলিত হয়, তাই না? যাই হোক, এবার এখানে আমি একটা ছবিও এঁকেছিলাম, ঠিক আছে? এই রিফ্রাকশন নিয়ে একটা ছবিও এঁকেছিলাম। দেখো, এইটা হচ্ছে এই ট্রেন, আমার বাড়ির এখানে, এই ধরে নাও এটা সুভাষগ্রাম স্টেশন, ঠিক আছে? কি হচ্ছে, দিনের বেলায় কি হয়, এগুলো সব গরম বায়ু, ঠিক আছে? নিচে দেখো সব গরম বায়ু, তাই জন্য এই বেঁকে গেছে, রিফ্রাক্ট হয়ে উপর দিকে চলে গেছে, শব্দ উপর দিকে চলে গেছে, আমার বাড়ি অব্দি শব্দ আসেইনি। এটা আমার বাড়ি, বারুইপুর কম্পিটিটিভ সেন্টার, আসেইনি শব্দ, ঠিক আছে? আর এইটা ধরো ট্রেন, এটা হচ্ছে রাত্রেবেলায়। রাত্রেবেলায় কি হয়, নিচে ঠান্ডা বায়ু, উপরে গরম বায়ু, উপরে যেতে চাইছিল কিন্তু বেঁকে আবার এখানে চলে এসছে, পুরো বাড়ি অব্দি চলে এলো, শব্দ অনেক দূরে চলে এলো, পুরো জিনিসটা হয় রিফ্রাকশনের জন্য। এরপরে কি আসছে, এরপরে আসছে রেজোন্যান্স। আচ্ছা, রেজোন্যান্স জিনিসটা কি? রেজোন্যান্স জিনিসটা হচ্ছে, বলে দিই, এই শব্দটাকে যদি তুমি ভাবো, মানে একটু ভাঙো, রেজোন্যান্স প্রথমে আছে দেখো একটা রি, দেখো আর ই, রি মানে কি, আবার, পুনরায়। আর এই যে সোন্যান্স, এটা কোথা থেকে এসছে? সোনার থেকে এসছে। সোনার কথাটা মানে হচ্ছে শব্দ, মানে আবার শব্দ। রেজোন্যান্স মানে কি, আবার শব্দ, মানে একটা শব্দ নয়, আবার শব্দ, মানে মাল্টিপল শব্দ আর কি, ঠিক আছে? এটা বলার আগে রেজোন্যান্সের আমি একটা নর্মাল জিনিস বলে দিই। তোমরা দেখেছো, এই হচ্ছে আর্মির প্যারেড হচ্ছে, এটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে কুচকাচ ওয়াজ, এই কুচকাওয়াজ, ঠিক আছে? কুচকাচ ওয়াজ নয়, কুচকাওয়াজ, ঠিক আছে? তো যাই হোক, আর্মিরা দেখবে প্যারেড করতে করতে যায়, দেখবে বিশেষ করে ইলেকশনের সময় দেখা যায়, যাদের একটু গ্রামে গঞ্জে বাড়ি, ঠিক আছে? দেখবে যে আর্মিরা মাঝে মধ্যে প্যারেড করতে করতে চলে আসে, ঠিক আছে? মোটামুটি 15-20 জন দেখবে প্যারেড করতে করতে যায়, মানে গ্রাম টহল দেয়, ফহল দেয়। কিন্তু হঠাৎ করে দেখবে কোনো একটা ক্যালভার্ট বা ব্রিজ গুলো, ছোট ছোট যে ব্রিজ গুলো হয়ে যায়, তখন দেখবে ওরা নর্মাল হেঁটে চলে যায় ওই জায়গাটা। তার কারণ কি? তার কারণ ওরাও জানে, সবাই মিলে যদি আমি সেম রিদমে, ওরা তো সেম রিদমে পা ফেলে, দুম 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 করে সবাই একসাথে সেম রিদমে পা ফেলে, এটাকে কি বলে বলতো? এটাকেই সাউন্ডের ভাষায় আমি বলবো সেম ফ্রিকোয়েন্সিতে পা ফেলছে, ঠিক আছে? সেম ফ্রিকোয়েন্সিতে, সেম কম্পাঙ্কে পা ফেলছে। সেম কম্পাঙ্কে পা ফেললে কি হয়, ওই যে দোলনটা বা বিস্তারটা অনেক বেড়ে যাবে। তখন ব্রিজ কি হবে, সবাই এরকম করলে ব্রিজটা এরকম নামবে, সেম ফ্রিকোয়েন্সি হলে অনেক বেশি বেড়ে যাবে। এটা আরো ভালো এক্সাম্পল পাওয়া যায় দোলা। দেখো নিচে লেখা আছে দোলা, দোলায় কেউ একজন দুলছে, ধরো এরকম একটা আছে, এটা হচ্ছে দোলা, ঠিক আছে? এখানে কেউ ধরো ঝুলে আছে, এখান থেকে একজন তাকে দোলা দিচ্ছে, এইবারে দোলা দিচ্ছে, এই বিস্তার হলো এতটা, ঠিক আছে? দোলা দিচ্ছে, এখান থেকে দোলা দিল, সে এতটা গেল, তাহলে তার বিস্তার কতটা? তার বিস্তার এতটা, তাই না? এই এখান থেকে এতটা গেল, এটাই তার বিস্তার, এগুলো তার বিস্তার। এইবার দেখো, এই যে দোলাটা তো দিল, আবার সেম ফ্রিকোয়েন্সিতে, মানে সেম, মানে কম্পনে যদি ফের দোলায় ওকে, মানে যতটা এফর্ট মারা আছে ততটা এফর্টই যদি মারে, দেখবে ও অনেক বেশি এরকম চলতে থাকবে, অনেক বেশি চলতে থাকবে। দেখবে পাহাড়ে টাহাড়ে দেখবে বড় বড় দোলা করে রাখে, ওরা গায়ে জোরে দোলা দেয়, ফের আসে, ফের সেম মানে দোলা দেয়, দেখবে ও আস্তে আস্তে অনেক দূর অব্দি, বিস্তারটা অনেক বেড়ে যাবে ওর বিস্তারটা, ঠিক আছে? সেম জিনিসটা সাউন্ডের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? কি হয়? রেজোনেন্স। ওইটা কি সাউন্ডের ক্ষেত্রে হলে সেটাকে রেজোনেন্স বলছি, এবং সেটা কি হচ্ছে বলছে, ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ ইম্পোজ পিরিয়ডিক ফোর্স ইজ ইকুয়াল দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দ্য বডি অফ দ্য বডি অসিলেটস উইথ আ ভেরি লার্জ অ্যাম্পলিটিউড মানে হচ্ছে বিস্তার, ঠিক আছে? দিস ফেনোমেনন ইজ কল্ড রেজোনেন্স, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে বলি, ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইম্পোজ পিরিয়ডিক ফোর্স ইজ ইকুয়াল, মানে কি হচ্ছে, যদি সেই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা, মানে এই যে আমি দোলার সঙ্গে জিনিসটা বোঝো, হচ্ছে সাউন্ডে, কিন্তু জিনিসটা দোলার সাথে বোঝো, ঠিক আছে? ধরো ফ্রিকোয়েন্সিটা, কিংবা সাউন্ডের সাথেও বোঝো, অসুবিধা নেই। এই তো তোমরা তো সাউন্ড ওয়েভটা জানো, এই ধরো আমার সাউন্ড ওয়েভটা যাচ্ছে, ঠিক আছে? সাউন্ড ওয়েভটা যাচ্ছে, এবার কি বলছে, বলছে আমি কি করছি, ফ্রিকোয়েন্সি ইম্পোজ করছি, মানে ওটা ফ্রিকোয়েন্সি আবার লাগাচ্ছি, ঠিক আছে? আবার এই যাচ্ছে, ঠিক আছে? আবার এই যাচ্ছে পরপর একই ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? যে ন্যাচারাল, মানে যেটা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ছিল, মানে ওর প্রথম যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা ছিল, মানে প্রথম যে ন্যাচারাল কম্পনটা ছিল, ঠিক আছে? তার সঙ্গে কি করছি আমি, যে ফ্রিকোয়েন্সিগুলো আমি ইম্পোজ করছি ওর উপরে, ফ্রিকোয়েন্সি ফোর্স গুলো, সেগুলোর কম্পাঙ্ক কিন্তু সেম কম্পাঙ্ক দিচ্ছি। তাহলে কি হবে বলতো? তাহলে কি হবে, এইটা এরকম অনেক বেড়ে যাবে, মানে এর অ্যাম্পলিটিউড বা বিস্তারটা তখন অনেক বেড়ে যাবে। এটাই নিয়ম। ঠিক যেমন দোলাতে আমি বললাম, ও দুলছে ওর মতো, আমি যে মানে প্রথমে একটা ও নর্মাল এতে দুলছিল, ওর যে নর্মাল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কে দুলছে, আমি কি করছি, আমি আরো মানে ওই ফ্রিকোয়েন্সিতেই আমি ইম্পোজ করছি,
ঠিক আছে, আমি আবার সেম কম্পাঙ্কতেই ওকে আবার দোলা দিচ্ছি প্রত্যেকবারে, ওর অনেক বেশি বিস্তার হয়ে যাবে। এই সেম জিনিসটা সাউন্ড হলে তাকে রেজোন্যান্স বলে। বোঝা গেল? এরপর কি আছে? এরপর আছে ইন্টারফারেন্স অফ সাউন্ড। ঠিক আছে, ইন্টারফারেন্স অফ সাউন্ড বাংলায় বলে শব্দের ব্যতিচার। ঠিক আছে, ইন্টারফারেন্স অফ সাউন্ড। আমরা মাঝে মধ্যে কথায় কথায় বলি না যে ওদের মধ্যে কথা হচ্ছে, তুই মাঝখানে কেন ইন্টারফেয়ার করছিস, তোর ইন্টারফারেন্স একদম ঠিক হয়নি ওখানে কথাটা বলা, তাই না? তার মানে কি, সাউন্ডের মধ্যে এরকম ইন্টারফারেন্স হচ্ছে। ঠিক আছে, সাউন্ডের মধ্যেও কি হচ্ছে? ইন্টারফারেন্স হচ্ছে, মানে মানে কোন একটা মৌলিক কথা, মানে মৌলিক সাউন্ড নয় বা একটা নয়, তার মধ্যে আর একটা সাউন্ড এসে ইন্টারফেয়ার করছে, তাই জন্য ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড বলা হয়। মানে ধরো একটা সাউন্ড যাচ্ছে, একটা ওয়েভ যাচ্ছে, ও একা যাবে না, ইন্টারফেয়ার কেউ না কেউ করতে আসবেই। এইভাবেই মনে রাখবে, বাংলা ভুলে যাও, শব্দের ব্যতিচার দিয়ে তুমি মনে রাখতে পারবে না জিনিসটা কি বলছে। ইন্টারফারেন্স কথাটার মানে তো তোমরা সবাই জানো, আমরা বলি আমার কথা ইন্টারফেয়ার করিস না, তাই না? তার মানে কি, ওখানে একটা সাউন্ড ধরো যাচ্ছে নর্মাল, সুন্দরভাবে এরকম ভাবে দুলতে দুলতে যাচ্ছে, তরঙ্গ তৈরি করে যাচ্ছে, আরেকজন আসবে, সে কি করবে? ইন্টারফেয়ার করতে আসবে। একজন কেন, অনেকজন আসতে পারে, ইন্টারফেয়ার করলেই গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, যেমন তোমাকে আমি একটা বলে দিই, ঠিক আগের যে জিনিসটা পড়েছো, একই ফ্রিকোয়েন্সিতে যখন আমি ওর উপরে ইম্পোজ করছিলাম তখন কি হচ্ছে? ও বেশি করে দুলছিল, তাই না? এখানে দেখো ইন্টারফেয়ার অফ সাউন্ডেও আমি আগে বলে দিই জিনিসটা, তারপরে তুমি জিনিসটা পড়ো, বুঝতে পারবে। এই আমি কি বললাম, এর টুকটুক করে যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না এর যেতে, কোনো সমস্যা হচ্ছিল না যেতে, সাউন্ডটা যাচ্ছে, যাক না। এবারটাও যাচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, এই সাউন্ডটা আর এই সাউন্ডটা পুরো সেম, দেখো ফ্রিকোয়েন্সি একদম সেম, বিস্তার একদম সেম, সব সেম, মানে একদম সেম দেখতে সাউন্ড, এও যাচ্ছে। কিন্তু যখনই এই নিচের সাউন্ডটা এই যে এখানে গিয়ে, একে ধরো তুমি তুলে একদম এখানে রাখলে, এই যে ইন্টারফেয়ার করে গেল, তখন কিন্তু এই সাউন্ডটা এরকম বড় হয়ে যাবে। তখন দেখো যে ইন্টারফেয়ার করে গেল তখন বড় হয়ে যাবে। স্থানে কি হচ্ছে? সেম ওয়েভের সাউন্ড, একদম সিমিলার, ফ্রিকোয়েন্সি এক, তার তার সমস্ত কিছু এক। বিস্তার কোনগুলোকে বলে বলো তো? এইগুলোকে বিস্তার, ইংরেজিতে অ্যামপ্লিটিউড বলে। এই এই পাহাড়ের এইগুলো, মানে পাহাড়টা কতটা উঁচু সেটা বিস্তার, বা কতটা নিচু সেটা বিস্তার, বুঝতে পারলে? তো এই দেখো, এদের বিস্তার সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম, সমস্ত কিছু সেম। এখন দেখো না, উপরের নিচেটা পুরো সেম, এরা দুজন মিলে গেলে কি হবে? তোমরা দুইজন বন্ধু যাদের ফ্রিকোয়েন্সি এক, ফ্রিকোয়েন্সি এক মানে আমরা কি বুঝি? যে তোমাদের দুজনের মানে কথা বলার স্টাইল এক, তোমাদের দুজনের ভালোবাসা এক, ও সিনেমা ভালোবাসে, তুমিও সিনেমা ভালোবাসো, ঠিক আছে, ও হলিউড সিনেমা ভালোবাসে, তুমিও হলিউড সিনেমা ভালোবাসে, ঠিক আছে, তোমাদের কথা বলার স্টাইল এক, তোমরা যখন দুজনে, তোমাদের বিহেভিয়ার এক, তোমরা দুজনেই বাইক চালাতে ভালোবাসো, সবকিছু এক। দেখবে যখন দুজনে একসাথে হবে তখন ধামাকা ছুটে যায়, তাই না? অনেক বেড়ে যায় জিনিসটা। এখানেও সেম, তাই না? তুমি বাড়িতে ফোন নিয়ে ঘাঁটছো, মানে সিনেমা টিনেমা দেখছো, বাড়িতে নিজের মতো অল্প বিস্তার আলোচনা করে, আর একটা বন্ধু ইন্টারফেয়ার করতে এলো ওই ব্যাপারে, তখন তোমাদের আলোচনা বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। এটা সেম হয়, ঠিক আছে? আর ঠিক উল্টো আর একটা কেস হতে পারে, কি বলতো? তোমার পছন্দ একরকম, আর একজন এসছে তোমার গ্রুপে বা কিছু একটা, তার পছন্দ সম্পূর্ণ অন্যরকম, একদম সম্পূর্ণ উল্টো। তুমি ভালোবাসো খেলা, সে ভালোবাসে রাজনীতি, তুমি ভালোবাসো গান, সে ভালোবাসে নাচ, মানে কোনো মিল নেই। তুমি ভালোবাসো পড়াশোনা, ফিজিক্স পড়তে, সে পড়াশোনাই করে না। তখন কি হবে বলতো? তখন দুজনে বসে আছো, কোনো কথা বলবে না। ভালো করে খেয়াল করো, এই এ হচ্ছে যাচ্ছে, প্রথমটা যাচ্ছে এইরকম, আর একদম দেখো এর উল্টোটা হচ্ছে নিচে, দেখো ও যখন উঠছে তখন এই নামছে, দেখো পুরো একদম এর উল্টো, পুরো উল্টো কাজ, ঠিক আছে? যখন দুজনে এসে দেখো পুরো চুপ হয়ে গেছে, দেখবে তখন আর কেউ কোনো কথাই বলছে না, বিস্তার তো দূরের কথা, ও কেউ কিচ্ছু নেই। তার কারণটা কি? তার কারণ চয়েসই মানে মেলেনি, দুজনে চুপচাপ বসে আছো, দুজনে ফোন ঘাঁটছো। শব্দের ক্ষেত্রেও সেম হয়। কি হয়? সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ সাউন্ড, মানে শব্দ ইন্টারফেয়ার করবে যখন, তখন যখন সিমিলার শব্দ ইন্টারফেয়ার করবে, সিমিলার ওয়েভ ইন্টারফেয়ার করবে, বড় হয়ে যাবে। যখন মানে পুরো অপোজিট ইন্টারফেয়ার করবে তখন কি হবে? তখন ছোট হয়ে যাবে। বলছে শব্দের ব্যতিচার, ইন্টারফারেন্স অফ সাউন্ড। চলো পড়া যাক। বলছে দ্য মডিফিকেশন, মডিফিকেশন মানে পরিবর্তন, সেটা গঠনমূলক পরিবর্তনকে আমরা মডিফিকেশন বলি। আর একটা কি বলি? অর হচ্ছে রিডিস্ট্রিবিউশন, মানে এটা হচ্ছে পুনর্বন্টন বা ধ্বংসকে আমরা বলি। অফ এনার্জি কি হচ্ছে? ওই যে মানে দুটো ওয়েভ যে আসছিল তাদের মডিফিকেশন হতে পারে, গঠনমূলক হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে। কিসের হতে পারে? এনার্জি হতে পারে। অ্যাট এ পয়েন্ট ডিউ টু সুপার ইম্পোজ অফ টু অর মোর সাউন্ড ওয়েভ অফ সেম ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ইন্টারফারেন্স অফ সাউন্ড। মানে কি বললো? মানে হচ্ছে দুটো ফ্রিকোয়েন্সি সেম, দুটো শব্দের ফ্রিকোয়েন্সি সেম,
ঠিক আছে, দুটো হতে পারে বা অনেক বেশি হতে পারে, তারা যখন একটা পয়েন্টে সুপার ইম্পোজ করবে বা মিলিত হবে, সেখানে দুটো জিনিস হতে পারে। একটা কি, একটা হচ্ছে তাদের মডিফিকেশন হতে পারে, আর একটা হচ্ছে তাদের মানে 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 ধ্বংস হতে পারে এটা। ঠিক আছে, তো এইটাকে ইন্টারফারেন্স বলে। এটা শুধু বুঝবে, মুখস্থ করার কিচ্ছু নেই। বোঝা গেল? আমি তাও মনে হয় একটুখানি, তো ওখানে একটুখানি বোঝাতে গিয়ে আমি মনে হয় একবার ভুল বললাম। তাদের ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু সেমই আছে, শুধু উল্টো হয়েছিল ব্যাপারটা, তাই না? দেখো এই শব্দের ফ্রিকোয়েন্সি বিস্তার সব সেম আছে, দুটোর ক্ষেত্রেই সব সেম আছে, ফ্রিকোয়েন্সি বিস্তার সব সেম আছে, কিন্তু এটা যেমন একই রকম ছিল, এটা শুধু উল্টো ভাবে এসেছিল, পার্থক্য এইটাই। তো যাই হোক, এবার এখানে কি বলছে দেখো, ইফ টু ওয়েভ মিটস অ্যাট এ পয়েন্ট, সেম ফেজ, ইন্টেন্সিটি অফ সাউন্ড, ঠিক আছে, তাদের ফেজ সেম, তাদের সাউন্ডের ইন্টেন্সিটি সেম, তখন কি হবে? ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্যাট পয়েন্ট। ঠিক আছে, ওই পয়েন্টে কি হবে, যখন ইম্পোজ করে যাবে তখন কি হবে, ওই পয়েন্টে ম্যাক্সিমাম হবে। বলছে সাচ টাইপ অফ ইন্টারফারেন্স ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই টাইপের ইন্টারফারেন্সকে কি বলা হয়? মানে তোমার মানে কনস্ট্রাকটিভ মানে হচ্ছে তোমার সৃষ্টিমূলক ইন্টারফারেন্স, ঠিক আছে, বা হচ্ছে মানে গঠনমূলক ইন্টারফারেন্স, বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। বুঝতে পারলে? এই সমস্ত ইন্টারফারেন্সকে বলে। তোমার অত মুখস্থ করার মানে প্রয়োজন নেই, তুমি শুধু মনে রাখবে ফেজ সেম, ফেজ সেম হবে, ইন্টেন্সিটি হবে, আর হচ্ছে তোমার কি বলছে, আর পরেরটা দেখো, তারপর বুঝতে পারে পার্থক্যটা। সিমিলারলি দ্য টু ওয়েভ মিট অ্যাট এ পয়েন্ট ইজ অপোজিট ফেজ। ঠিক আছে, শুধু একটা জিনিস মনে রাখবে এখানে, এটাই ছিল ফেজটা সেম, আর এইটাই হচ্ছে অপোজিট ফেজ। ঠিক আছে, মানে বাকি সব সেম। ঠিক আছে, বাকি সব সেম, ইন্টেন্সিটি অফ সাউন্ড এট দ্য পয়েন্ট মিনিমাম। ঠিক আছে, সাচ হচ্ছে কি বলছে, ডিস্ট্রাকটিভ মানে ইন্টারফারেন্স, মানে হচ্ছে এটা ধ্বংসাত্মক ব্যতিচার। মানে তোমাকে শুধুমাত্র এই যে ব্যতিচার থেকে বা ইন্টারফারেন্স থেকে দুটো কথা মনে রাখতে হবে, যে আমার যদি ফেজ সেম হয়, যেমন এখানে হয়েছে, এই যে এই যেমন সোজা তেমন সোজা, এ যে ফেজে আছে এ সে ফেজে আছে। ভালো করে জিনিসটা দেখো, এ যে ফেজে আছে যখন উঠছে তখন উঠছে, এ সেই ফেজেই আছে। ঠিক আছে, যখন নামছে তখন নামছে, যখন উঠছে তখন উঠছে, যখন নামছে, এটাকে সেম ফেজ বলে। তাহলে এই যে ফেজ সেম হলে তখন হচ্ছে কি মানে গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে কনস্ট্রাকটিভ। আর ফেজ উল্টো, এ যখন উঠছে এ তখন নামছে, দেখো এ যখন নামছে এ তখন উঠছে, যদি ফেজটা উল্টো হয়ে যায় তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে মানে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার বা হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখবে যে আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, কি হবে, ফেজ, ফেজটা সেম হতে হবে, এই মানে হ্যাঁ ফেজটা সেম, তখন কি হবে, তখন হয়ে যাবে কনস্ট্রাকটিভ। আর এটার ফেজটা অপোজিট, ফেজটা অপোজিট মানে হচ্ছে তোমার ধ্বংসাত্মক। বাকি সব সেম, বিস্তার সেম, ঠিক আছে, তোমার ফ্রিকোয়েন্সি সেম, বাকি সব সেম, শুধু ফেজটার পার্থক্য হচ্ছে, তাই জন্য একটা কনস্ট্রাকটিভ হচ্ছে, একটা ডিস্ট্রাকটিভ হচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে স্টেশনারি ওয়েভ। ঠিক আছে, স্টেশনারি ওয়েভ কি দেখো, স্টেশনারি ওয়েভ, স্টেশনারি মানে হচ্ছে স্থির, মানে যে একটা ওয়েভ, মানে দুটো ওয়েভ আছে, যে মানে যাচ্ছে ওয়েভটা কিন্তু তুমি দেখছো স্থির। আচ্ছা, এই ওয়েভটা দেখার আগে, ঠিক আছে, একটা ভিডিও দেখো। ঠিক আছে, মানে এই ওয়েভটা বোঝার আগে একটা ভিডিও দেখো, এই ভিডিওটা দেখো। এখানে দেখো আমার দুটো ছাত্র দুদিক দিয়ে দুটো দড়ি নিয়ে কি করছে, ওয়েভ তৈরি করছে। ঠিক আছে, এরা যে ওয়েভটা তৈরি করছে ভালো করে খেয়াল করো, দুজনে কিন্তু ওয়েভ তৈরি করছে, দেখো দুজনে দুদিক দিয়ে ধরে কিন্তু ওয়েভটা ভালো করে দেখো তৈরি করছে এরা। কিন্তু একটা টাইম বাদে তোমার কেমন একটা মনে হচ্ছে না, যে যেন মনে হচ্ছে কেউ যাচ্ছে না, পুরো ব্যাপারটাই যেন স্থির, শুধু একবার উপরে উঠছে একবার নিচে যাচ্ছে, পুরো যেন ব্যাপারটাই স্থির হয়ে আছে। ভালো করে খেয়াল করো, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওরা ওয়েভটা প্রডিউস করছে, কিন্তু মানে না দূর থেকে দেখলে বা অনেক সময় দেখলে মনে হয় জিনিসটা একবার উপরে উঠছে একবার নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, পুরো ব্যাপারটা যেন একটা স্থির ভাবে আছে। এইটাই হচ্ছে স্থির তরঙ্গ বা হচ্ছে স্টেশনারি ওয়েভ। এই তরঙ্গটা ভালো করে খেয়াল করো, মানে আমরা মানে পুরো ভিডিওটা দিলে তোমরা বুঝতে পারতে, ওরা যখন প্রথমে করতে চাইছিল, চেষ্টা করছিল, তৈরি করতে পারছিল না। ওরা কখন তৈরি করতে পেরেছে জানো? ওরা মানে ওরা তখনই এই জিনিসটা পেরেছে যখন ওদের সবকিছু সমান, দুজনের দুদিক দিয়ে সবকিছু সমান রিদমে করতে পেরেছে, একদম সিমিলার রিদমে। মানে কি, মানে যে শব্দের যে সমস্ত বৈশিষ্ট্য থাকে, যেমন অ্যাম্পলিটিউড বা বিস্তার, ঠিক আছে, যেমন পিরিয়ড, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, যত বৈশিষ্ট্য আছে, ওরা দুজনে দুদিক দিয়ে সমানভাবে হাত নাড়তে পারছে বলেই এই জিনিসটা হচ্ছে, তা নাহলে কিন্তু হতো না। মানে শব্দের যত বৈশিষ্ট্য আছে দুদিক দিয়ে যখন আসছে পুরো সেম হতে হবে, তাহলেই স্টেশনারি ওয়েভ তৈরি হবে। কিন্তু তোমরা নিজের একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস কিন্তু উল্টো আছে এখানে, সমস্ত বৈশিষ্ট্য সেম
হতেই হবে, তা নাহলে স্থির তরঙ্গ হবেই না। কিন্তু একটা বৈশিষ্ট্য এখানে উল্টো আছে, ভালো করে খেয়াল করো, সেটা কি বলতো? দুজনে উল্টো দিক দিয়ে সোর্সটা, মানে শব্দটা কি হচ্ছে, মানে দুজনে কিন্তু উল্টো দিক দিয়ে তরঙ্গটা তৈরি করছে, মানে ওরা শুধুমাত্র অপোজিট ডিরেকশন থেকে তরঙ্গটা তৈরি করছে, বাকি সবকিছু সেম, তাই না? তাহলে কি বলবো আমরা ডেফিনেশনে? আমরা বলবো যে হোয়েন টু প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ মানে যে দুটো ওয়েভ হচ্ছে প্রোগ্রেস করছে বা সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, মানে দুদিক দিয়ে দুটোই সামনের দিকে এগোচ্ছে, এটা এর সামনের দিক দিয়ে এগোচ্ছে, ওটা ওর সামনের দিকে এগোচ্ছে। হোয়েন টু প্রোগ্রেসিভ ওয়েভ অফ সেম টাইপ, একদম সিমিলার টাইপের ওয়েভ, আমি বলেই দিয়েছি, সেটা লংগিটিউডাল অনুদৈর্ঘ্য হতে পারে, ট্রান্সভার্স হতে পারে, মানে একদম সিমিলার হতেই হবে। হ্যাভিং সেম অ্যাম্পলিটিউড মানে বিস্তার সেম, সেম টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বা হচ্ছে তোমার পর্যায়কাল সমান, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সমান, ওয়েভলেন্থ সমান, ট্রাভেলিং উইথ সেম স্পিড, একই স্পিডেও আসতে হবে, মানে আমি বললাম না সমস্ত বৈশিষ্ট্য যা যা পাবে সব বলে দেবে সমান। ওখানে ধরো তোমার পরীক্ষা শেষে কি কি সমান হতে হবে, যা যা দেখতে হবে বলে সব সমান, ঠিক আছে। তারপরে কি বলছে? অ্যালং দা স্ট্রেট লাইন, দুটোই দেখো, দুজনে দেখো সোজা লাইনের দিকে করছে। তারপর কি বলছে? অ্যালং দা স্ট্রেট লাইন, কিন্তু একটা জিনিস শুধু পার্থক্য আছে, অপোজিট ডিরেকশন। কেন? তো একদিকে কৌস্তব দাঁড়িয়ে আছে, একদিকে সোনু দাঁড়িয়ে আছে, ওরা দুজনে অপোজিট দিকে দাঁড়িয়ে আছে, সুতরাং অপোজিট ডিরেকশন থেকে কি করছে, ওরা ওয়েভটা প্রডিউস করছে, মানে সোর্সটা কিন্তু উল্টো ডিরেকশনে আছে। এবং কি হচ্ছে, ওখানে সুপার ইম্পোজ হচ্ছে, মিলিত হচ্ছে। তারপর এস নিউ সেট অফ ওয়েভ আর ফর্ম, একটা নতুন ওয়েভের সেট ফর্ম হচ্ছে, যেটা অদ্ভুত একটা দেখতে লাগছে, যেন শুধু উপরে যাচ্ছে একবার, একবার যেন নিচে আসছে। এইটাকেই আমরা কি বলবো? আর কল্ড স্টেশনারি ওয়েভ বা হচ্ছে তোমার স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি স্থির তরঙ্গের ডেফিনেশন, তোমরা সবাই বুঝে গেলে, ঠিক আছে। স্থির তরঙ্গ নিয়ে প্রশ্ন আসলে কি হবে, আমি এখানে ভিডিওটা লিখে রেখেছি এই কারণেই, ভিডিওটা দেখাবো বলে। তো যাই হোক, স্থির তরঙ্গ নিয়ে প্রশ্ন, মানে অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু আমি তোমাদের এই যে ভিডিও দেখো দেখো এরকম করে বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু আমার সামনে ভিডিওটা নেই, ওটা পরে আমি দেবো, ঠিক আছে, তাই জন্য ভিডিওটা লিখে রেখেছি যাতে না ভুলে যাই। যাই হোক, তো তোমাদের এই স্থির তরঙ্গ নিয়ে প্রশ্নটা কি করে আসবে? স্থির তরঙ্গ নিয়ে প্রশ্নটা আসবে হচ্ছে কি, মানে এখানে শুধু কোনটা অপোজিট সেটা হচ্ছে ডিরেকশনটা, বাকি যা যা আছে সব সেম, ঠিক আছে। হয়তো তোমাকে দিল স্থির তরঙ্গ হতে গেলে এর মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলি মানে হতে হবে, ঠিক আছে, তার স্পিড সেম, তোমার হচ্ছে অ্যাম্পলিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম, নাকি অল অফ দিস অ্যাবাভ, তুমি অল অফ দিস অ্যাবাভ মারবে, বুঝতে পারলে। এরপরে চলে আসো ডিফ্রাকশন অফ সাউন্ড, এটাও মানে হচ্ছে বেন্ডিং অফ সাউন্ড, ঠিক আছে, এটাও হচ্ছে বেন্ডিং অফ সাউন্ড, মানে শব্দ বেঁকে যাওয়া, ঠিক আছে। দেখো তোমাদের আমি একটা কথা বলি, শব্দ ধরো এরকম যাচ্ছে, তো সামনে একটা তরঙ্গ নিয়ে শব্দ যায়, ঠিক আছে, বা একটা ওয়েভলেন্থ নিয়ে যায়, শব্দ ধরো একটা ওয়েভলেন্থ নিয়ে যায়, তাই তো, একটা ওয়েভলেন্থ নিয়ে শব্দ যায়, ওই সেম ওয়েভলেন্থ যতটা, ঠিক আছে, শুধু এই কথাটা মনে রাখবে, তাহলে জিনিসটা একদম মাথায় মানে ঢুকে যাবে। যতটা ওর ওয়েভলেন্থ, ওকে বাধা দিচ্ছে যে, মানে যেমন একটা ধরো শব্দ যাচ্ছে, একটা দেওয়াল সামনের আছে, তার মানে শব্দটা তো ওখানে বাধা পাবে, তরঙ্গটা তো ওখানে বাধা পাবে। তোমরা নিজেরাও জানো, আমার ওই ঘরে কথা কিন্তু অল্প শোনা যায়, তাই না, আমি এই ঘরে বসে আছি, ওই ঘরে ধরো কথাটা অল্প যাবে, তার কারণ কি দেওয়াল বাধা দিয়ে দিয়েছে। কিন্তু এই দেওয়ালের উচ্চতাটা যদি, মানে আমার এই ওয়েভলেন্থ যতটা, ধরো ওয়েভলেন্থ 1 মিটার, আর ওই দেওয়ালের রেঞ্জটা হচ্ছে 1 মিটার, তাহলে কিন্তু শব্দ পাশ দিয়ে বেঁকে চলে যাবে। এখানে ছবিটা ভালো করে দিয়েছি দেখো, এই যে ছেলেটা এখানে লুকিয়ে লুকিয়ে হয়তো কোনো একটা কথা বলছে, এগুলো নন্টে ফন্টেতে খুব দেখা যেত আগে, তাই না। এই ছেলেটা এখানে ধরো লুকিয়ে লুকিয়ে কথা বলছে, ধরে নাও এর যে ওয়েভলেন্থ, এই যে দেখো ওয়েভলেন্থ, এর যে পুরো ওয়েভলেন্থ সেটা হচ্ছে 1 মিটার, আর এই দেওয়াল বা যেটা মানে দেওয়ালটা আছে তার রেঞ্জ হচ্ছে 1 মিটার, অবস্ট্যাকেল যেটা তার রেঞ্জ 1 মিটার। দেখো শব্দটা বেঁকে চলে গেছে, ও শুনতে পাচ্ছে, তাই জন্য এখানে বাধা থাকা সত্ত্বেও এখান দিয়ে কথা বলছে, পাঁচিলের এপারে শোনা যাচ্ছে, তার কারণ কি, ওখানে বেঁকে যায়। এমনি শব্দ বেন্ট হয় আমরা জানি, এখন তো লাইটও বেন্ট হয়, সেটা তো আইনস্টাইন মানে যারা ফিজিক্সের বড় বড় দিগ্গজ মানুষ, তারা লাইট যে বেন্ট হতে পারে, সেদিনই আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে বলছে লাইটও বেন্ট হতে পারে গ্র্যাভিটির জন্য। তো এরকম তাহলে শব্দ তো এমনি বেন্ড হয়, আমরা তো বুঝতেই পারি, লাইটও নাকি বেন্ড হয়, বুঝতে পারলে। তো যাই হোক, অত কিছু আমাদের দরকার নেই। এখানে বলছে কি ডিফ্রাকশন অফ সাউন্ড, কি বলছে আমরা একটু পড়ে নেব, আমি যেটুকু বললাম সেটুকু মনে রাখলেই কিন্তু খেলা শেষ। এবার কি বলছে সেটা একটু পড়ে নাও।
ওয়েভলেন্থ অফ সাউন্ড, তরঙ্গ দৈর্ঘ্য, কার? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ইজ দ্য অর্ডার অফ 1 মিটার। আমি ধরে নাও তুমি 1 মিটারের, তার তরঙ্গ দৈর্ঘ্যটা মানে ল্যামডা ইকুয়াল টু 1 মিটার। কি বলছে? ইফ অ্যান অবস্ট্যাকেল অফ দ্যাট রেঞ্জ অ্যাপিয়ার ইন দ্য পাথ অফ সাউন্ড। আমি কি বললাম? অবস্ট্যাকেল মানে একটা বাধা আসবে ওই রেঞ্জেই, অ্যাপিয়ার তার মানে রাস্তায় যদি অ্যাপিয়ার হয়, তার পাতে যদি সেই অবস্ট্যাকেলটা চলে আসে সেম রেঞ্জের, মানে 1 মিটারই ধরো, ঠিক আছে, যেটা আমি করছি বারবার। সাউন্ড ডাইভেট, সাউন্ড কি হবে? ডাইভেটস হয়ে যাবে, হয়ে কি বলছে? অ্যাট দ্য এজ অফ দ্য অবস্ট্যাকেল, ওই যে অবস্ট্যাকেল বা বাধা আছে তার দেখো এই কোণ দিয়ে বেঁকে যাচ্ছে, কোণা দিয়ে বেঁকে যাবে, বেঁকে গিয়ে কি হবে? প্রোপাগেটস ফরওয়ার্ড, ঠিক আছে, আরো সামনে এগিয়ে যাবে। এই যে ফেনোমেনন, ঠিক আছে, এটাকেই আমরা কি বলছি? ডিফ্রাকশন অফ সাউন্ড। মানে পুরো এই যে ঘটনাটা, সেটাকেই আমরা ডিফ্রাকশন অফ সাউন্ড বলি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি গল্প। এরপরে আছে ডপলার এফেক্ট, ঠিক আছে। ডপলার এফেক্ট নিয়ে তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে সেখানে বেশি প্রশ্ন আসবে না, সেখানে শুধুমাত্র একটা প্রশ্ন আসবে, ট্রেনের আওয়াজ। ট্রেন যখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি, পুরো ট্রেন দিয়েই প্রশ্নটা আসে। প্ল্যাটফর্মে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কি হয়? তখন দেখবে যে মানে ট্রেন যখন হর্ন মারছে, সে সাউন্ডটা না মানে দেখবে এরকম ভাবে যেন মনে একবার আসছে যাচ্ছে সাউন্ডটা যেন একবার বাড়ছে কমছে। এইটাকেই ডপলার এফেক্ট বলে। সব থেকে যদি না বুঝতে পারো, কেউ আমার কথা হয়তো অনেকে বুঝতে পারবে না, তোমরা এই যে কথাটা ডপলার এফেক্ট, এটা ইউটিউবে মারবে, দেখবে কটা শর্ট চলে আসবে, ওই পুরো ট্রেনই আসবে, দেখবে ট্রেনের আওয়াজ আসবে, তখন বুঝবে ও আচ্ছা আচ্ছা এইটা হয়। আমরা মনে করি ট্রেন হর্ন ওরকম ওইভাবে বাজায়, ট্রেন হর্ন ওইভাবে বাজায় না, ও এক রিদমেই বাজায়। কিন্তু যেহেতু ট্রেনটা তোমার দিকে এগিয়ে আসছে, মানে ট্রেন মানে কি? ট্রেন হচ্ছে সোর্স, তাই না? শব্দ উৎপন্ন করছে, তাহলে ট্রেন সোর্স, আর আমি দেখছি, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি অবজারভার, তাই না? এবার কি হয়? ট্রেন আসছে, সোর্স আমার দিকে এগিয়ে আসছে, আমিও হয়তো হেঁটে যাচ্ছি, নাও হাঁটতে পারি, কিন্তু ধরো আমিও হেঁটে যাচ্ছি, ট্রেনও আসছে, এই সোর্স আর অবজারভার, ট্রেন তৈরি করছে ট্রেন সোর্স, আর আমি হাঁটছি, আমি অবজারভার, নাও হাঁটতে পারি, ট্রেনও নাও আসতে পারে, ঠিক আছে। এই এই যখন সোর্স আর অবজারভার যখন দুজনেই মুভ করতে শুরু করে, তখন ওই সাউন্ডের যে খেলাটা হয়, সাউন্ডটা একবার মনে হয় আমার কাছে আসছে চলে যাচ্ছে, মানে জোরে হচ্ছে আসতে হচ্ছে, জোরে হচ্ছে আসতে হচ্ছে, এই যে জিনিসটা কি বলে? ডপলার এফেক্ট। বোঝা গেল? এবার তুমি বলে স্যার দুটো যদি শান্ত থাকে, দুটো সাউন্ড শান্ত থাকলে ও যেমন ভাবে হর্ন মারবে তুমি তেমন ভাবেই হর্ন শুনতে পাবে, বা ট্রেনের আওয়াজটা নর্মালি তুমি শুনতে পারবে, ডপলার এফেক্ট হবে না তখন। দুজনই সোর্স, মানে ট্রেনের আওয়াজ হচ্ছে আর তুমি অবজারভার, ঠিক আছে, তুমি যাচ্ছ ট্রেন আসছে, বা তুমি এদিকে যাচ্ছ ট্রেন এদিকে যাচ্ছে হেঁটে হেঁটে, তখন ওই সাউন্ডটা আসে। বা অনেক সময় শুধু দাঁড়িয়ে থাকলেও, মানে অবজারভার যে সে যদি শুধু দাঁড়িয়েও থাকে, তাও সে ডপলার এফেক্ট খেয়াল করতে পারে, কেননা ট্রেনটা খুব জোরে এগিয়ে আসছে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছেই বলছে ইফ দেয়ার আর রিলেটিভ মোশন মানে আপেক্ষিক, মানে হচ্ছে মানে আপেক্ষিক বেগ, বা আপেক্ষিক মানে বেগ বলবো না, রিলেটিভ মোশন মানে হচ্ছে তোমার কি বলে, মানে হ্যাঁ আপেক্ষিক বেগই বলো, ঠিক আছে, রিলেটিভ মোশন বিটুইন সোর্স অফ সাউন্ড। আমি কি বললাম? ট্রেনের এক্সাম্পলটা দিলাম। মানে রিলেটিভ মোশন মানে কি? মানে তোমার ট্রেন যেটা হচ্ছে, মানে ট্রেনের যে মানে আওয়াজটা হচ্ছে, সোর্সটা হচ্ছে, অ্যান্ড দ্য অবজারভার, ঠিক আছে, the apparent frequency of the sound heard by the observer is different from the actual frequency of the sound emitted by the source। মানে কি? মানে হচ্ছে যে এই যে সোর্স মানে ট্রেন আর অবজারভার মানে আমি, ঠিক আছে, এদের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন চলে, মানে যেটা হচ্ছে আমি আগেই তোমাদের বলেছি যে আমিও চলছি সেও চলছে, একটা রিলেটিভ মোশন চলছে, ঠিক আছে, আপেক্ষিক একটা মোশন চলছে, তখন কি হচ্ছে? বলছে যে ফ্রিকোয়েন্সি বা যে কম্পাঙ্কটা অ্যাপারেন্ট, মানে যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই মানে সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু সোর্স, কিন্তু সোর্সের ফ্রিকোয়েন্সি কিন্তু সেইটা নয়। মানে আমি জানি কথাটা একটুখানি এলোমেলো লাগছে, ব্যাপারটা হচ্ছে বিষয়টা খুব সহজ, কিন্তু জিনিসটা একটু বুঝতে হবে। ধরো ট্রেন এরকম ভাবে মানে আসছে, ও তো একটা ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা উৎপন্ন করছে, আমি যখন শুনছি অ্যাজ এ অবজারভার, আমি কিন্তু সেই সেম ফ্রিকোয়েন্সিতে শুনছি না। তার কারণ কি? তার কারণ আমাদের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে। বোঝা গেল? তাহলে ওই জন্যই বলছে দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড হার্ড বাই দ্য অবজারভার, মানে আমি যেটা শুনছি, যে ফ্রিকোয়েন্সিতে শুনছি, ইজ ডিফারেন্ট, সেটা আলাদা। কার থেকে আলাদা? ফ্রম দ্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড এমিটেড বাই দ্য সোর্স, মানে ট্রেন বা সোর্স সে যে ফ্রিকোয়েন্সিতে উৎপন্ন করেছিল সেটার থেকে সেটা কিন্তু আলাদা। এই ফেনোমেননটাই আমরা কি বলবো? ডপলার এফেক্ট বলবো, ঠিক আছে। বলছে হোয়েন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার ডিক্রিজ, যখন মানে আমার আর ট্রেনের মধ্যে ডিস্টেন্স বা দূরত্বটা কমে যাবে, ঠিক আছে, কি বলছে? দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, মানে ওদের মানে আমার যে ফ্রিকোয়েন্সি, যে মানে যে কম্পাঙ্কটা যেটা হচ্ছিল সেটা অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড ভাইস ভার্সা, মানে কি?
যখন আমার আর ট্রেনের মধ্যে বা হচ্ছে অবজারভার আর সোর্সের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, তখন কি হচ্ছে ফ্রিকোয়েন্সির অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কি হবে, কমে যাবে, মানে যে সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি সেটা মান অনেকটা কমে যাবে। এটা নিয়ে দেখো তোমাদের রেল, আমি এক্সট্রা একটা ফর্মুলা এনেছি, ঠিক আছে, তোমরা রেলের পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিন্তু এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আসলেও আসতে পারে, ঠিক আছে। সাধারণত রেলের গ্রুপ ডিতে আগেকার দিনে দিত না, এখন দিতেই পারে, এগুলো এনটিপিসির জন্য ঠিক ছিল। যারা এমনি নর্মাল পুলিশের পরীক্ষা দেবে তারা এটা অ্যাভয়েড করতে পারো। একটা দেখো এই যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, দেখো এটা তো অরিজিনাল ফ্রিকোয়েন্সি না, আমি বলে দিচ্ছি, জাস্ট যাদের প্রয়োজন নেই তারা জাস্ট স্কিপ করে ম্যাক নাম্বারে চলে আসবে, ঠিক আছে। আমি জাস্ট যাদের প্রয়োজন আছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, এর ডপলার এফেক্ট থেকে অঙ্ক আসে, সেই জন্যই আমি বলছি, ঠিক আছে, বিশেষত রেলের পরীক্ষায়। দেখো আমি কি বললাম, ফ্রিকোয়েন্সি যেটা অরিজিনাল তৈরি হয় সেটা আমরা শুনতে পাই না। ফ্রিকোয়েন্সি মানে এফ, এটা ট্রেন তৈরি করেছে, এই ফ্রিকোয়েন্সিটা আমরা শুনতে পাই না, আমরা একটা অন্যরকম ফ্রিকোয়েন্সি শুনতে পাই, ঠিক আছে, আমরা একটা অন্যরকম ফ্রিকোয়েন্সি শুনতে পাই, ঠিক আছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে মানে মানে মাঝখানে কি হচ্ছে, মাঝখানে আমাদের মধ্যে একটা রিলেটিভ মোশন ছিল, বা রিলেটিভ হচ্ছে তোমার বেগ ছিল বলছি, ঠিক আছে। তাহলে মাঝখানে কে কাজ করছে, মাঝখানে বেগ আসবে, ঠিক আছে। এর মানে এই যেটা আমরা শুনতে পাচ্ছি এটা শুধুমাত্র এর সমান হবে না, মাঝখানে কিছু জিনিস আসবে, কি আসবে, বেগ আসবে। এই বেগটা কিসের বেগ হবে, এই বেগটা আসবে বাতাসের শব্দ, ঠিক আছে। এটা আসবে বাতাসের, মানে বাতাসের শব্দ বলছি, সরি, বাতাসের বেগ, ভেলোসিটি অফ হচ্ছে তোমার সাউন্ড, মানে বাতাসের শব্দের বেগ, আমি কি বলছি, বাতাসের শব্দের বেগ, ভেলোসিটি অফ দ্য সাউন্ড ওয়েভ, ঠিক আছে। তাহলে মাঝখানে কি আসবে, একটা মানে হচ্ছে তোমার শব্দের যেটা মানে বেগ সেটা হচ্ছে আসবে, হলো। আর কি আসবে, আর আসবে V0, এটাকে, এটা হচ্ছে যে অবজারভার, ঠিক আছে, মানে যে হচ্ছে তোমার অবজারভার আছে, সে কত জোরে হাঁটাহাঁটি করছে, ঠিক আছে, মানে শব্দ বাতাসে কত জোরে হাঁটাহাঁটি করে, তারপরে কি লিখবো, অবজারভার কত জোরে হাঁটাহাঁটি করে, উপরে প্লাস মাইনাস দুটোই লিখবো। ফের নিচে আসবো, ফের বাতাসে শব্দ কত জোরে চলাফেরা করে, এইবার নিচে লিখবো ট্রেন, ট্রেন কত জোরে চলাফেরা করছে, ট্রেন কত জোরে চলাফেরা করছে, বোঝাতে পারলাম। তাহলে কি, আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাই, শুনতে পাই, বা যে ফ্রিকোয়েন্সি আমাদের কানে আসে সেটা অরিজিনাল ফ্রিকোয়েন্সি নয়। তাহলে কি করতে হবে, অরিজিনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের কিছু জিনিস, একটা জিনিস গুণ করতে হবে। এই অরিজিনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে কি গুণ করবো, পুরো বেগের একটা খেলা। প্রথমেই কি হচ্ছে, প্রথমেই যেহেতু বাতাসের শব্দ ঘুরে বেড়ায়, তাই জন্য বাতাসের শব্দের বেগ থাকবে, ভি লিখবো, এবং প্লাস মাইনাস দেবো, আর একটা ভি লিখবো, কার, অবজারভার, মানে আমার কথা, তাই না, আমি যেহেতু শুনছি তাই জন্য আমার কথাটা হচ্ছে আগে হবে, ঠিক আছে। এবং কি হচ্ছে, তারপরে নিচে ফের লিখবো, ফের ওই একই ভি প্লাস, এবার হচ্ছে ট্রেন কত জোরে আসছে, প্লাস মাইনাস ভিএস এফ। এরপরে আমি আর ডিটেল বলছি না, এটাই হচ্ছে ফর্মুলা। তার কারণ কি, পুরো যখন আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এই পুরো যখন আমি লুসেনটা শেষ করে দেবো, তখন এই দিয়ে কখন এই প্লাসটা ইউজ হবে, কখন মাইনাসটা ইউজ হবে, এখানে কখন প্লাসটা ইউজ হবে, কখন মাইনাসটা ইউজ হবে, অঙ্কটা কিভাবে মানে আমি মানে ইউটিলাইজ করব, কিভাবে অঙ্ক আসে, এখান থেকে টোটাল 4 রকমের অঙ্ক আসতে পারে। আমি 4 রকম অঙ্ক করে দেবো। এখানে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, এমনি আমার ভিউ সংখ্যা খুব কম, সোজা কথা, ঠিক আছে। আমি শেষ হয়ে যাবে, ডপলার এফেক্ট দিয়ে আমি 4টে অঙ্ক করে দেবো, খেলা শেষ, বুঝতে পারলে। আমি এখানে কেন করালাম, যাতে ফর্মুলাটা অ্যাটলিস্ট তোমাদের মনে থাকে, ফর্মুলাটা শুধু মনে করে রাখো, অঙ্ক এমন করে ব্যাপার না, ঠিক আছে। আর যেন এটাও মাথায় থাকে যে আমাকে পরে ডপলার এফেক্টের ক্লাসটা করতে হবে, ঠিক আছে। যাই হোক, এরপরে হচ্ছে ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার মানে কি, ম্যাক নাম্বার তোমরা যারা একটু মানে এই এখনকার বাজারে একটুখানি অনেক ছেলে মেয়ে দেখেছি, যুদ্ধ টুদ্ধ, আর্মি প্লেন, ফাইটার প্লেন, এই সমস্ত জিনিস নিয়ে মোটামুটি মানুষ একটু মানে জানতে চায়, এখনকার ইয়াং ছেলে মেয়েরা একটু বেশি জানতে চায়, তাই না, যে আমাদের কাছে এই আছে, ওই আছে, ব্রহ্মোস এসছে, এই এসছে, সেই এসছে, ঠিক আছে। সুতরাং ম্যাক নাম্বারটা অনেকে শুনে থাকবে। ম্যাক নাম্বার মানে কি বলতো, ম্যাক নাম্বার মানে আমি সোজা কথা তোমাদের বলে দিচ্ছি, শব্দের থেকে জোরে যাচ্ছে না আসতে যাচ্ছে, এইটার উপরে ডিপেন্ড করে হয় ম্যাক নাম্বার। মানে কি, মানে ধরে নাও আমরা যা যা চালাই, ধরো এই আমি বাইক লিখে রেখেছি, বাইক, ট্রেন, বাস, ঠিক আছে, এগুলো কি শব্দের থেকে জোরে যায়? শব্দের বেগ কত, 332 মিটার পার হচ্ছে তোমার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা কি হচ্ছে তোমার মানে কি বলবো, এবং কিলোমিটারে গেলেও একটা যাবে, তো যাই হোক। কিন্তু এই যে ট্রেন, বাস, এরা কি শব্দের থেকে জোরে যায়? কখনোই না, শব্দের থেকে তারা জোরে যায় না, ঠিক আছে। যেমন যাত্রীবাহী বিমানও শব্দের থেকে জোরে যায় না। কেন বলতো?
যাত্রীবাহী বিমান আমি তোমার বলে দিই, মোটামুটি ধরে নেওয়া হয় 850 থেকে 900 কিলোমিটার পার আওয়ারে যায়। ঠিক আছে, ওটা যদি তুমি মিটার পার সেকেন্ডে আনো, দেখো 236 থেকে 250, তুমি 250 মিটার পার সেকেন্ড ধরো, দেখো এর থেকে কম, মানে শব্দের থেকে আসতেই যায় যাত্রীবাহী বিমান। হেলিকপ্টার বা আমরা যে সমস্ত ড্রোন এরাই, সমস্ত কিছু শব্দের থেকে আসতে যায়। যারা শব্দের থেকে আসতে যায় তাদেরকে বলা হয় সাবসোনিক স্পিড। যে সমস্ত মানে এইটাকে 1 নম্বর পড়বে, ঠিক আছে, ওরা সিকোয়েন্সটা একটু গুলিয়েছে। আমি প্রথমে জিনিসটা বলে দিই, তারপর আমি ডেফিনেশনে আসছি কিভাবে তুমি মুখস্থ রাখবে, মনে রাখবে। তাহলে যারা শব্দের থেকে আসতে যায় তাদেরকে কি বলবে? সাবসোনিক। এদের ম্যাক নাম্বার কি বলা হয়? যেহেতু শব্দের থেকে অল্প যায়, তাই জন্য আমরা কি বলবো? শব্দের থেকে অল্প গেলে লেস দ্যান 1 বলবো। শব্দের থেকে অল্প স্পিডে যায়, তাই জন্য একটাকে তুমি ধরে রাখো, লেস দ্যান 1। তাহলে ম্যাক নাম্বার লেস দ্যান 1 কাদের? যারা হচ্ছে শব্দের থেকে, দ্য বডি সেড টু বি মুভিং সাবসোনিক, যারা হচ্ছে শব্দের থেকে আসতে যায় অর্থাৎ লেস দ্যান 1, তাদের যে স্পিড, যাদের স্পিড হচ্ছে শব্দের থেকে কম, সোজা কথা, তারা হচ্ছে কি? তারা হচ্ছে সাবসোনিক। ঠিক আছে, কম হলে আমরা সাব বলি না, যে কোনো জিনিস কম হলে। যেমন আমরা জানি ইন্সপেক্টর, ইন্সপেক্টরের থেকে একটা পোস্ট কম কি আছে? সাব ইন্সপেক্টর। সাব মানে একটু কম, তাই না? সেখান থেকে তোমরা মনে রাখবে সাবসোনিক স্পিড মানে কি? শব্দের থেকে কম স্পিড। শব্দের থেকে বেশি স্পিড মানে কি? 1 থেকে বেশি। এটা 2 নম্বরে মনে রাখবে। সিকোয়েন্সটা এইভাবেই মনে রাখবে আমি যেভাবে বলছি। শব্দের থেকে বেশি মানে 1 থেকে বেশি। ঠিক আছে, তখন কি বলবো? তখন বলবো হচ্ছে সুপারসনিক, মানে ম্যাক নাম্বার 1 থেকে বেশি, এরা হচ্ছে সুপারসনিক। আমরা বলি না এখানে, যেমন কি বললাম, সাব মানে কম, তেমনি পুলিশ সুপার বলি না আমরা? পুলিশ সুপার মানে অনেকটা বেশি। ঠিক, ওই পুলিশের রেঞ্জ দিয়ে মনে রাখবে। ঠিক আছে, আমি কেন বলছি এই কথাগুলো? আমি জানি অনেকে যারা স্মার্ট, যারা জানে জিনিসগুলো, তারা জানে। প্রবলেম আমার তাদের নিয়ে নয়। আমি নিজে অফলাইনে পড়াই, তো বাড়িতে পড়াইতে পড়াই, আমি জানি জিনিসটা কি হয়। অনেকে সাবসনিক কথাটাই ভুলে যায়, সুপারসনিক কথাটাই ভুলে যায়, মানে মানে গুলিয়ে ফেলে আর কি। তো আমি এগুলো এমন কিছু টার্মের সাথে তোমাদেরকে মিক্স করিয়ে দিতে চাই যেগুলো তোমরা জানো। তোমরা সবাই সাব ইন্সপেক্টর জানো, ইন্সপেক্টর জানো, সুপার মানে তোমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি, তোমরা এগুলো জানো। তো ওইগুলোর সাথে আমি রিলেট করতে চাই এই কারণে যাতে তোমার মনে থাকে। ঠিক আছে, তো তোমরা সবাই জানো, কি বললাম প্রথমে আমি, সাব ইন্সপেক্টর, তোমরা জানো। ঠিক আছে, সাব ইন্সপেক্টর মানে একটু কম হবে ইন্সপেক্টর গুলোর থেকে, বা উপরের থেকে একটু কম হবে। তাই জন্য এখানে হচ্ছে সাবসোনিক সাউন্ড, মানে কি 1 থেকে কম হবে, অর্থাৎ সাউন্ডের স্পিডের থেকে কম হবে। এবার কি হচ্ছে, তোমরা পুলিশের বিরাট বড় পোস্ট হচ্ছে একটা সুপার, পুলিশ সুপার বলা হয়, সুপারিনটেন্ডেন্ট, তাই না, এসপি। তাহলে সুপার মানে বেশি হবে। তাহলে সুপারসনিক সাউন্ড মানে কি হচ্ছে? সাউন্ডের থেকে বেশি হবে, সাউন্ডের স্পিডের থেকে বেশি হবে। তার মানে ম্যাক নাম্বার কত হবে? 1 থেকে বেশি হবে। ঠিক আছে, আর একটা কি হয়? আর একটা হচ্ছে হাইপারসনিক। ঠিক আছে, আচ্ছা তার আগে সুপারসনিক সাউন্ড কারা বলতো? সুপারসনিক সাউন্ড হচ্ছে এই যে যুদ্ধ বিমান আছে না আমাদের, যুদ্ধ বিমান, যেমন তেজাস। তেজাসের স্পিড কত? তেজাসের স্পিড হচ্ছে 2200 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওটাকে তুমি করলে 1.6 ম্যাক হয়। 1.6 ম্যাক মানে কি? দেখো 1 থেকে বেশি মানে ও সুপারসনিক। যেমন রাফেলের হচ্ছে প্রায় মানে 2400 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর মানে বেগ। ভাবো 1 ঘন্টায় নাকি 2400 কিলোমিটার যায়। ঠিক আছে, 2400 কিলোমিটার। যাই হোক, 1.8 হচ্ছে ম্যাক নাম্বার, মানে 1 থেকে বেশি, মানে এরা সুপারসনিক। এবার কিছু জিনিস আছে যাদের ম্যাক নাম্বার 5 থেকে বেশি, মানে শব্দের 5 গুণ, শব্দের যা বেগ তার 5 গুণের থেকে বেশি যাবে এরা, 5 গুণের থেকে বেশি যাবে শব্দের যা বেগ। মানে বুঝতে পারছো? মানে আমি ধরো একটা কথা বলবো, আমি ধরো কথা বলছি, আর ধরো পিছন থেকে একটা প্লেন যাচ্ছে। ঠিক আছে, আমার কথাটা মানে বলার আগে প্লেন বেরিয়ে চলে যাবে, মানে কথাটা শোনার আগে কেউ, বুঝতে পারছো? মানে কথা বলবে তার 5 গুণ স্পিডে বেরিয়ে গেছে, কেননা ও সুপার মানে হাইপারসনিকে আছে ও। 5 গুণ শব্দের যা বেগ তার থেকে 5 গুণ বেশি বেগ নিয়ে চলে। যেমন কি আছে, যেমন ব্রহ্মোস 2 ইন্ডিয়া রাশিয়া মিলে তৈরি করছে, এর বেগ কত ধরা হচ্ছে? 8000 কিলোমিটার পার আওয়ার, প্রায় 7 ম্যাক। এটাই টার্গেট করা আছে যে 7 ম্যাক, শব্দের 5 গুণ কি 7 গুণে ছুটবে। মানে ভেতরে যে পাইলট বসে থাকে তাকে কত সেফটি নিয়ে চলতে হয়, বুঝতে পারলে? তো এই হচ্ছে ম্যাক। ঠিক আছে, প্রথমে জেনে নাও এইগুলো হচ্ছে ম্যাক। মুশকিলটা কি বলতো, আগে সবাই ম্যাকের ডেফিনেশনটা পড়ে তারপর জিনিসটা বোঝার চেষ্টা করে। আমার মতে আগে উল্টোটা পড়া উচিত। ম্যাক জিনিসটা কি, আগে বাস্তব জিনিসটা বোঝা উচিত। তোমার বাইক চালাও, তুমি হচ্ছে সাবসনিকে যাবে। কোনোদিন তোমার বাইকের স্পিড
কোনো দিন কোনোভাবেই তোমার শব্দের থেকে বেশি যেতে পারে না, তাহলে সাবসনিক হয়ে গেল। ঠিক আছে, আমাদের নর্মাল যে মানে তেজাস ফেজাস আছে তারা কি, তারা হচ্ছে সুপারসনিক, আর একদম ব্রহ্মোস 2 এর হচ্ছে হাইপারসনিক। এইভাবে প্রথমে মনে রাখলে। এইবারে ম্যাক কি সেটা দেখে নাও, এবার জানতে তোমার কোনো কষ্টই হবে না। কি বলছে, ম্যাক ডিফাইন করা হচ্ছে, ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য রেশিও অফ স্পিড অফ দ্য সোর্স অফ সাউন্ড টু দ্য স্পিড অফ সাউন্ড ইন দ্য সেম মিডিয়াম। মানে কি বলছে, ম্যাক হচ্ছে একটা অনুপাত। কার অনুপাত? বলছে সোর্স অফ সাউন্ড, উৎসের এবং কি স্পিড অফ সাউন্ড, এদের অনুপাত, এদের অনুপাতই হচ্ছে তোমার মানে ম্যাক। বোঝা গেল? তার মানে এখানে কি বলছি, ম্যাক মানে কি, সোর্স অফ সাউন্ড, সোর্স অফ সাউন্ড, আর একটা কি বলেছে, আর হচ্ছে স্পিড অফ সাউন্ড। সোজা কথা, ম্যাক মানে উপরে ধরো ট্রেন যাচ্ছে একটা, মানে মানে কোনো একটা জিনিস, ধরো তেজাস যাচ্ছে, ঠিক আছে, এর যে স্পিড বাই হচ্ছে কি, বাই হচ্ছে তোমার স্পিড অফ সাউন্ড, মানে এই যে স্পিড অফ সাউন্ড তাদের কি হচ্ছে, তাদের এটা স্পিড অফ সাউন্ড, আর তেজাসের স্পিড, ঠিক আছে, মানে তেজাসের স্পিড বলবো না, হ্যাঁ যাই হোক, এইটাই হচ্ছে কি বলছে, এটাই হচ্ছে আমাদের ম্যাক। মানে যা সোর্স অফ সাউন্ড মানে স্পিড অফ সাউন্ডটা শুধু নিচে থাকবে, এটা একটু মনে রাখবে, এটাই হচ্ছে কি বলবো, এটা হচ্ছে ম্যাক। ঠিক আছে, এইবার দেখো, এই যে এত জোরে জিনিসপত্রগুলো চলে যায়, ঠিক আছে, এত জোরে জিনিসপত্রগুলো চলে যায়, ঠিক আছে, ধরো বিশাল জোরে তোমার সামনে দিয়ে একটা বাইক চলে গেল, তুমি শক হয়ে যাবে না, এ কি এত জোরে চলে গেল, তাই না? তো এইটাকেই তোমরা মনে রাখবে একটা শক ওয়েভ। মানে বেটা এত জোরে যায় না, পিছনে এইরকম একটা একটা সেই শঙ্কু, তোমাদের বাংলায় যেমন শঙ্কু বলে, এটা ধরো এত জোরে যাচ্ছে না, পিছনে এইরকম একটা শঙ্কুর মতো দেখতে জিনিস তৈরি হয়ে যায়, এটাকেই শক ওয়েভ বলে। এত জোরে যায়, তুমি বুঝতে পারছো, সাউন্ডের থেকে 5 গুণের বেশি চলে যাবে। মানে মানে যাবে যখন না, মানে তোমার ধরো মাথার উপর দিয়ে একটা চলে গেল, তো প্রথম কথা তুমি দেখলে ফট করে বেরিয়ে গেল, ও চলে যা মানে ও তোমার চোখের সামনে থেকেই হয়তো বেরিয়ে যাবে, তারপরে একটা বাজ পড়ার মতো সাউন্ড আসবে। তার কারণটা কি বলতো, ও তো সাউন্ডের আগে বেরিয়ে চলে গেছে, মানে ও যে সাউন্ড প্রডিউস করেছে, ও তো আসবে তার আগে তো ও বেরিয়ে চলে গেছে, ওর স্পিড তো সাউন্ডের থেকে 5 গুণ বেশি স্পিড, ও অনেক আগে বেরিয়ে চলে গেছে। কিন্তু ও তারপরে কি করে, এইরকম একটা ধরো এই যাচ্ছে, তো এই পিছনে একটা এরকম শঙ্কু, তোমরা কোন যেটা বলো না, এইরকম ভাবে একটা ওয়েভ তৈরি করে দেয়, যেটাকে শক ওয়েভ, যেটা খুব ডেঞ্জারাস ওয়েভ। কি বলছে, বলছে এ বডি মুভিং উইথ সুপারসোনিক, ঠিক আছে, সুপারসোনিক স্পিডে যে বডিটা যাচ্ছে, ঠিক আছে, হাওয়া দিয়ে যাচ্ছে, মানে আমাদের প্রকৃতিতে ধরো যাচ্ছে, লিভস বিহাইন্ড এ কনিক্যাল রিজিয়ন অফ ডিস্টারবেন্স। মানে কি করছে, একটা কনিক্যাল মতো শেপ, মানে শঙ্কুর মতো একটা শেপ কি করে, ডিস্টারবেন্স করে দেয়, ঠিক আছে, হুইচ স্প্রেয়ার্ড কন্টিনিউয়াসলি, যেটা কি হয়, যেটা আস্তে আস্তে এরকম বাড়তেই থাকে, মানে এরকম বাড়তেই থাকবে, স্প্রেয়ার্ড কন্টিনিউয়াসলি, ঠিক আছে। ওটা কি আকাশে তৈরি হচ্ছে, আকাশেই থেকে যাবে না, ওটা এরকম নিচে নামবে, ও আস্তে আস্তে বাড়বে, বাড়তে 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 আরো নিচে নামবে। সাচ ডিস্টারবেন্স ইজ কল্ড শক ওয়েভ, এই ডিস্টারবেন্সটাই হচ্ছে শক ওয়েভ। বুঝতে পারলে? আর কি বলছে, দিস ওয়েভ ক্যারিজ হিউজ এনার্জি, প্রচুর এনার্জি ক্যারি করে, কারণ অত জোরে গেছে না। তুমি নিজেই ভাবো না, তোমার পাশ দিয়ে ধরো একটা সাইকেল নিয়ে গেছে, তুমি দেখবে নর্মাল আছো, পাশ দিয়ে ধরো একটা ছেলে, ওই তোমাদের যে এখন যে গাড়িগুলো হয়, ঠিক আছে, GT 650 সাট করে বেরিয়ে গেল পাশ থেকে, তুমি দেখবে এরকম একটু নড়ে যাবে, কেন বলতো, তোমার একটা এনার্জি অনুভব হবে, যে ও এত জোরে গেছে যে তোমার ওখান থেকে একটা এনার্জি যেন মনে তোমার গায়ে হাওয়া মেরে বেরিয়ে গেছে। ওটাই যখন একটা স্পোর্টস কার যায় দেখবে, তখন তোমার ভয় লেগে যাবে, তুমি আগে থেকে সরে যাবে সাইডে, ট্রাক মাক গেলে সরে যাবে। আর ও তো যাচ্ছে, ওর স্পিড বুঝতে পারছি, এরা কত স্পিডে যায়, একটা ট্রাক 100-তে গেলে তুমি পাশ দিয়ে সরে যাও, কেননা তোমার হাওয়া লাগে, একটা এনার্জি লাগে, তুমি বুঝতে পারো। তুমি দেখবে সাইকেল নিয়ে গেলে ট্রাকের পাশ দিয়ে ওই দাম করে মারলে যেন লাগে, অনেকে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়। আর সেখান দিয়ে কত স্পিড, ট্রাকের 100 স্পিড থাকে, 120 আর কত, আর এর স্পিড কত, 8000 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে সে। তাহলে বুঝতে পারছো, ও যে ওয়েভটা তৈরি করবে, সেটা মানে এমনি তুমি ছোটতেই শক হয়ে যাচ্ছ, এটা তো বৃহত্তর শক ওয়েভ তৈরি হয়ে গেল। মানে কি হচ্ছে, এটা একটা হিউজ এনার্জি দিচ্ছে। আর এই এনার্জিটা আমি কি বললাম, এটা কিন্তু এখানে থেমে যাবে না, এই আস্তে আস্তে বাড়তে থাকে বেটা, মানে উপরে গেল তো পুরো ওই কনিক্যাল শেপটা বাড়তে বাড়তে তোমার নিচ অব্দি চলে আসবে, এতটা বড় হয়। এবং কি করতে পারে সেটা, ইভেন মেক ক্র্যাক উইন্ডো, ঠিক আছে, তোমার এই যে জানালা ফানালা, কাঁচের জানালা ফানালা আছে না,
এইসব ভেঙে দিতে পারে, ঠিক আছে, ড্যামেজ বিল্ডিং বিল্ডিং ড্যামেজ করতে পারে, ঠিক আছে। এবার কি হচ্ছে, সেম জিনিসটা আকাশে না হয়ে যখন জলে হবে, ঠিক আছে, এটা ধরো জলে একটা বোট যাচ্ছে, ধরো একটা মোটর বোট যাচ্ছে, ঠিক আছে, এবং কাজ সাউন্ডের থেকে বেশি জোরে যাচ্ছে, ফাস্টার দ্যান সাউন্ড, তখন কি হবে, এ হচ্ছে একটা শক ওয়েভের মতোই জিনিস তৈরি করবে, এবং এটা কি হচ্ছে মানে সারফেস অফ ওয়াটারে, জলের যে মানে পৃষ্ঠ আছে সেখানে শক ওয়েভের মতোই একটা জিনিস তৈরি করবে, কিন্তু এখানে কি হয়, এখানে ধনুকের মতো দেখতে একটা শেপ তৈরি হয়ে যায়, দেখো এই জিনিসটা, এই যে জিনিসটাই হয় বলছে সেটা হচ্ছে বো ওয়েভ, ঠিক আছে। এটাকে কি বলে, এটা বো মানে ধনুক, ধনুকের মতো একটা জিনিস তৈরি করবে, তাই জন্য একে বো ওয়েভ বলে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি সাউন্ড ওয়েভ, আমার পুরো ক্লাস কমপ্লিট হলো, ঠিক আছে। তো আমি দেখো এই সমস্ত ক্লাসগুলো না শুধু রিডিং পড়িয়ে আমি যেতেই পারতাম, ঠিক আছে, শুধুমাত্র রিডিং পড়িয়ে কিন্তু এই সমস্ত ক্লাসগুলো শেষ করে দেওয়াই যায়, কিন্তু তাতে কি বলতো, তাতে বোঝা যায় না। সাউন্ড চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং তুমি যদি শুধু মুখস্থ করো, দেখো এটাও ঠিক, শুধু মুখস্থ করলে কাজ হয়তো হয়েও যায়, তাই না, শুধু মুখস্থ করলে কাজ হয়তো হয়েও যাও, কম্পিটিটিভ তো পড়তে এসছে, কেউ তো আর মানে ফিজিক্সে পিএইচডি করতে আসেনি, বা কেউ আইআইটিতেও আমরা যাবো না, তাই না, সুতরাং আর গেলেও আমাদের নেবে না, তাই না। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমরা শুধু এগুলো মানে, তবুও আমি বলবো যে একদম না বুঝে একটুখানি বুঝলে কি বলতো, পড়াটার প্রতি একটু ইন্টারেস্ট জাগবে, তোমার পড়তে ভালো লাগবে, একবার মাথায় ঢুকে গেলে তুমি আর ভুলবে না, তোমার পরীক্ষার আগে ওই প্যানিক অ্যাটাকটা হবে না যে জিনিসটা আমি জানি না। এখন যেভাবে পড়লে আশা করি যদি সবাই একটু বুঝে বাজে পড়ো, আর যেগুলো বুঝবে না সেগুলো তো আমাকে জানাবি, কমেন্টে লিখবে যে এইটা বুঝতে পারিনি বা এইটা একটু অন্যরকম হয়ে গেছে, তো আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো পুরো জিনিসটা একবার মাথায় যদি ঢুকে যায় না, পড়তে অনেক ইজি লাগে, তখন মনে হয় যে না আমি আমার কমফর্ট জোনে আছি, পরীক্ষার সময় তখন দেখবে সাউন্ডে বাচ্চা ঠিক আছে আসতে দে পরীক্ষা, আমি দেখে নিচ্ছি, আমার জানা আছে, ঠিক আছে। এইবারে সাউন্ডে কি এইটুকুই প্রশ্ন উত্তর হয় না, এর থেকেও অনেক বড় আছে, এর থেকেও এর বাইরেও প্রশ্ন উত্তর আসতে পারে, কিন্তু আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে তোমাদের মেন প্রশ্নগুলো এখান থেকে চলে আসবে, আর বাইরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি কোশ্চেন আনসার নিয়ে, এটা হয়ে যাক, কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করে দেবো, বুঝতে পারলে। সাউন্ড বলো, লাইট বলো, বা এই সমস্ত ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার বলো, এগুলো কিন্তু তুমি ভেবো না যে তুমি কমপ্লিট শেষ করতে কখনো পারবে, কখনো পারবে না। তার মেন কারণ হচ্ছে এইটা, এই যে তুমি যে কটা চ্যাপ্টার এখানে পড়ছো, একটা আইআইটিতে যাওয়ার ছেলেও সেই কটা চ্যাপ্টারই পড়ে, কিন্তু ওর ডেপথ অনেক বেশি। এই যে যারা মানে দেখবে গ্র্যাজুয়েশনে পড়ে, ওরা সাউন্ডের উপর একটা বই পড়ে নেয়, ওদের ব্যাপার স্যাপার আলাদা, বুঝতে পারলে। তো সুতরাং মানে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু লুসেন্টে আছে, যেটুকু বোঝা উচিত বলে আমার মনে হয় সেটুকু আমি বুঝিয়ে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, এবং তোমাদের কাজ যেটা হলো সেটা হচ্ছে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। কারণ এই ভিডিওগুলোর ভিউ অনেকে লেখে যে স্যার ভিডিওগুলো বানাচ্ছেন না, আমাকে হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি, ঠিক আছে, আবার দেখি ভিউটা হয় না, তাই জন্য আমি একটুখানি ভিডিওগুলো মানে মানে সেই অর্থেও প্রথম দিকে তো মানে মানে সেই অর্থেও আর কি বানানো হয়ে ওঠেনি, তবে আমি এখন শেষ করে দেবো, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, যেন একটু বেশি মানুষ দেখতে পায়, আর সবাই অবশ্যই লাইক মেরো, আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।